রিমালে ক্ষতিগ্রস্ত উপকূল পরিদর্শনে প্রধানমন্ত্রী পাশে থাকার আশ্বাস, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর তাগিদ। কলকাতায় উদ্ধার খণ্ডিত মাংস, এমপি আনারের ধারণার ডিবির, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা। ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার শেষ করার নির্দেশ, আগে পরের 3 দিন ট্রাক চলাচল বন্ধ। এবং বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচে হামলার হুমকি, আইএসের স্টেডিয়ামে নিরাপত্তার জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পটুয়াখালীর কলাপাড়ায় সরাসরি দুর্গত মানুষের হাতে সরকারি সহায়তা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবন মান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহযোগিতা তুলে দেন নিজ হাতে। জলোচ্ছ্বাসের আগেই ধান কাটা শেষ হয়েছে উল্লেখ করে নতুন উদ্যমে চাষাবাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই মানুষের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন সরকার প্রধান। আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। উপকূলের ঝুঁকিপূর্ণ অঞ্চলের উন্নয়নে এর আগে কোনো সরকার নজর দেয়নি বলেও আক্ষেপ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। সরকারের ধারাবাহিকতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অংশ নেন বরিশাল বিভাগীয় কমিশনার, পটুয়াখালী জেলা প্রশাসক, সামরিক অসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিমালের প্রভাব দ্রুত কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত জনসাধারণকে সব ধরনের সহায়তা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। ওই অঞ্চলে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর খোঁজ খবর নিয়ে সেগুলো দ্রুত শেষ করারও নির্দেশ দেন তিনি। কলাপাড়ায় আন্ধার মানিক নদীতে নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার খণ্ডিত মাংস, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের এমন ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। কলকাতা থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ভারতের সহায়তায় বাকি আসামিদের গ্রেপ্তারই এখন মূল লক্ষ্য। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে।
গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে 13 মে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তাকে হত্যা করা হতে পারে এমন সন্দেহে ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা কাজ করছেন, আর এ সন্দেহে বাংলাদেশের 3 জন ও ভারতের 1 জনকে গ্রেপ্তার করেছে 2 দেশের গোয়েন্দা পুলিশ। ভারতের গোয়েন্দা টিম বাংলাদেশে তদন্তের পর বাংলাদেশের গোয়েন্দা টিমও ভারতে যায় তদন্তের জন্য। পরে বাংলাদেশের গোয়েন্দা টিমের অনুরোধে মঙ্গলবার কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে সংসদ সদস্য আনারের লাশের খণ্ডিত অংশ সন্দেহে উদ্ধার করা হয়। ভারতে তদন্ত শেষে বাংলাদেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ। মূল কাজ ছিল এই যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা। এ সময় বলেন, আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী 2 জন যুক্তরাষ্ট্র ও নেপালে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে কলকাতা পুলিশের তদন্ত বিভাগ কাজ করছে। প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধটি সংঘর্ষ সে সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তার করাই এখন মূল লক্ষ্য বলে জানান ডিবি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে। ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খাল ও জলাশয়ের তল্লাশির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ সহ দেশটির সব সংস্থাকে ধন্যবাদ জানান ঢাকা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। কলকাতা পুলিশ যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় মনিটরিং জোরদার থাকলেও ফেরার পথে ঘাটতি থাকে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চালকদের বাড়তি ট্রিপ দেবার মানসিকতায় দুর্ঘটনার মৃত্যু বাড়ছে। বিআরটির প্রধান কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠকে মন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালে সড়ক মহাসড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঈদের 7 দিন আগেই সকল সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নবী। অন্যান্য বারের মতো এবারও রাজধানী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল অবধি মহাসড়কে বসছে পশুর হাট। এর সঙ্গে যানজটের স্পট হিসেবে চিহ্নিত হয়েছে 155টি স্থান। দূরপাল্লার সড়ক মহাসড়কের সংস্কার কাজ ও নির্মাণ কাজ চলমান। সামনে কোরবানির ঈদ, পশু পরিবহন ও ঈদযাত্রায় দুর্ঘটনা এখন তাই চিন্তার বিষয় হয়ে উঠেছে। প্রস্তুতি বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, ঈদের দিনসহ আগে ও পরের 3 দিন মহাসড়কের ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো 7 দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে। আর পশুবাহী গাড়ি তো ধীর গতিতে চলবে, তো ওই গাড়িগুলো যেন একটু ফিটনেস থাকে, এটা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। সমালোচনা করেন ঈদের আগে অসময়ে উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে। ঈদের পরে চালকদের অস্থিরতায় দুর্ঘটনা বাড়ে। এসবের পুনরাবৃত্তি বন্ধ করার নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর। অনুরোধ করব সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণের এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। ঢাকা সিটির প্রবেশ পথগুলো বাইরের দিকে এগুলো একটু যানজট প্রবল। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে। গাড়ির ফিটনেস না থাকলে শুধু রংচং বাড়ালে সুফল মিলবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, দেশের উন্নয়নের সাথে গণপরিবহনের বাহ্যিক চিত্র সামঞ্জস্যপূর্ণ নয়। গতি বেড়ে যায় বেশি ট্রিপ নেওয়ার জন্য। গাড়িটা হলো লক্ষ্যযোগ্য, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? বাংলাদেশ এত এগিয়ে গেল আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। ঈদযাত্রায় বাসের ভাড়া বাড়ানো যাবে না, প্রয়োজনে
গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের বাড়ি ফেরায় বিআরটিসি বাস নামানোর নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অপকর্মও করে, সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ান না, সব ভালো মানুষ, আমি এটা বলি না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের পরের দিন সূর্যোদয়ের আগেই অপসারণ করতে হবে কোরবানির পশুর বর্জ্য। বিগত বছরে 24 ঘন্টা সময় দেওয়া হলেও এবার প্রয়োজনে রাতের মধ্যেই ঢাকার বর্জ্য পরিষ্কার প্রত্যয় জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। নির্দিষ্ট জায়গার বাইরে কোনো পশুর হাট নয় বলেও স্পষ্ট জানান মন্ত্রী। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, নির্দিষ্ট স্থানে কোরবানি করা ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ থাকে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাঁধে। সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে ঢাকা ও গাজীপুরের সিটি মেয়র সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। 25 লক্ষ পশু কোরবানি হবে, এটি গরু, দুম্বা এবং ছাগলের হিসাবে 25 লক্ষ। সুতরাং আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যা যা দরকার, যন্ত্রপাতি সহ যা যা আছে সবকিছু আমরা নিয়ে সভায় স্থানীয় সরকার মন্ত্রী জানান, সুষ্ঠু সুন্দর পরিবেশে কোরবানির ঈদ উদযাপনে সচেষ্ট সরকার। সড়ক মহাসড়কের নির্দিষ্ট স্থানেই বসবে পশুর হাট, থাকতে হবে জাল টাকা শনাক্তের মেশিন। সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশে কোরবানির পশুর হাট ইজারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। রাস্তাঘাট বা পশুর হাটে যাতে কোনো রকম চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে দ্রুত বর্জ্য অপসারণ করার নির্দেশ দেন মন্ত্রী। গরু তো জবাই করা আরম্ভ হবে 8টা-10টা থেকে এবং এর পরের দিন করে এরপর আমরা সময়টা দেওয়া হয়েছে সূর্য আগামী দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত। এরপরে যদি আমরা কোথাও কোনো রকম বর্জ্য না দেখি। ডেঙ্গুর প্রকোপ রোধে সকল প্রস্তুতি রয়েছে বলে সভায় জানান স্থানীয় সরকার মন্ত্রী। একজন দুইজন মাঝে মাঝে ইম্প্যাক্টেড হয়, তো এটা আমার মনে হয় খুব অ্যালার্মিং কিছু না। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপে হামলার হুমকি দিল আইএস। হামলার ছক ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে, আর এতেই নড়েচড়ে বসেছে মার্কিন পুলিশ। এর মধ্যে স্টেডিয়াম সহ আশপাশের এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনোভাবেই ম্যাচ বানচাল করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার। আকাশুজ্জামানের রিপোর্ট। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার বারুদ। এ বিষয়ে ক্রিকেট ভক্ত কারোরই কোনো দ্বিধা নেই। দুদেশের রাজনৈতিক দ্বন্দ্বে ভারত পাকিস্তান দ্বৈরথকে টেনে নিয়েছে বহুগুণ। দু দলের বহুদিন দ্বিপাক্ষিক সিরিজ হয় না। মহাদেশীয় এবং বৈশ্বিক কোনো টুর্নামেন্টেই তাদের ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় থাকে ভক্তরা। ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-20 বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা, বাবর আজমরা। ম্যাচ হওয়ার কথা 9 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। তবে ধ্রুপদী লড়াইটি বানচালের ছক কষছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। ভিডিও বার্তায় ম্যাচ ভেন্যুতে লোন উলফ হামলার হুমকি দিয়েছে। সম্প্রতি নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উপর দিয়ে সন্দেহজনক একটি ড্রোন উড়তে দেখা গেছে, তাতে লেখা ম্যাচের তারিখ। এরপরেই নড়ে চড়ে বসেছে নিউ ইয়র্ক পুলিশ। এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। স্টেডিয়ামের আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের গভর্নর। দর্শকদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার। ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনটি লোন উলফ হামলার হুমকি দিয়েছে। এত বড় একটি ম্যাচে প্রচুর দর্শক আসবে, সে কারণেই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে গত এপ্রিল থেকেই জঙ্গি সংগঠনটি এরকম হামলার হুমকি দিচ্ছে। এবারই প্রথম হুমকি দিয়েছে শুধু ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রিমালে তছনছ রক্ষা কবচ সুন্দরবন, অতি জোয়ারে ভাসছে ভোলা, সিলেটে হঠাৎ বন্যা।
পয়লা জুন থেকে মালয়েশিয়া বন্ধ বাংলাদেশের জনশক্তি রপ্তানি, 3 মাসের মাথায় ইউটার্ন নিল মালদ্বীপ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগে রক্ষা কবচ সুন্দরবনও। মারা গেছে অনেক হরিণ, পাওয়া যাচ্ছে অন্য প্রাণীর মরদেহ। ভেঙেছে বন বিভাগের বেশ কিছু অফিস, কর্মীদের আবাস, ট্রলার, 18টি জেটি, রিংবাঁধ ও 2000 ফুটের বেশি রাস্তাসহ অনেক স্থাপনা। জোয়ার জলোচ্ছ্বাসের লবণ পানিতে নষ্ট হয়েছে 30টি মিঠা পানির পুকুর। বাগেরহাট ও সাতক্ষীরার প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। উপকূলবাসীকে রক্ষা করে নিজেই ব্যাপক ক্ষতিগ্রস্ত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন অতি জোয়ার ও জলোচ্ছ্বাসে প্লাবিত ছিল গোটা বন। দুদিনের ঝড়ে উড়ে গেছে বাগেরহাট রেঞ্জ পূর্ব বন বিভাগের কার্যালয়গুলোর জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক। ক্ষতিগ্রস্ত বনরক্ষী, পর্যটক ও বনজীবীদের ওঠানামার 10টি জেটি, সাগর তীরবর্তী স্টেশনের ট্রলার সহ অন্য সরঞ্জামাদি। নষ্ট ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থাও। লবণ পানি ঢুকে ব্যবহারের অনুপযোগী এখন বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য গড়া 13টি মিঠা পানির পুকুর। সাগরে বিলীন হয়ে গেছে কটকার পুকুরটি। উদ্ধার হয়েছে 26টি হরিণের মরদেহ। আহত 17টি হরিণ ও জলোচ্ছ্বাসে নদীতে ভেসে আসা 3টি শাবককে চিকিৎসা দিয়ে ফের সুন্দরবনে অবমুক্ত করেছেন বনরক্ষীরা। এই সমস্ত ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনার ঘরবাড়ি চীনের চালা উড়িয়ে নিয়ে গিয়েছে। আমাদের যে জেটিগুলো ছিল আপনার দুবলাচরে, তারপরে আপনার কটকাতে ওই কাঠের জেটিগুলা ভাসিয়ে নিয়ে গেছে। সুপেয় পানির যে আপনার পুকুরগুলো ছিল, জলোচ্ছ্বাসের ফলে লবণ পানি আপনার প্রবেশ করেছে, লবণাক্ত হয়ে গিয়েছে। জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অর্ধশতাধিক রিংবাঁধ ও 8টি জেটি। লোনা পানিতে একাকার 16টি মিঠা পানির পুকুরও। 2,61,00,000 টাকার অবকাঠামো ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেখানে আমাদের 18টি জেটি ধসে গেছে এবং 14টি পুকুর একেবারে নষ্ট হয়ে গেছে এবং প্রায় সব পুকুরেই লবণ পানি উঠেছে এবং আমাদের 3টি ব্যারাক ভেঙে গেছে, স্টাফ ব্যারাক, এবং আমাদের প্রায় 2000 ফুটের বেশি রাস্তা নষ্ট হয়ে গেছে। রিমালে সুন্দরবনে 2,61,00,000 টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে এখন পর্যন্ত। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 3 দিন ধরে অতি জোয়ারে পানিতে ভাসছে ভোলার উপকূল। বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় খাদ্য বিশুদ্ধ পানির সংকট চরমে। দ্রুতই বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার আশ্বাস প্রশাসনের। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রোববার সন্ধ্যায় ভোলার উপকূলে আছড়ে পড়ে ঝোড়ো বাতাস, উত্তাল হয় নদী ও সাগর। রিমালের প্রভাবে মেঘনার পানি রেকর্ড ভেঙে বিপদসীমার 91 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভারী বর্ষণের সাথে জোয়ারের প্রবল চাপে লোকালয়ে ঢুকে পড়ে অস্বাভাবিক পানি। 3 দিন ধরে জলাবদ্ধ বাঁধের বাইরের 30টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে পানিবন্দী হাজারো মানুষ। ঘরের ভিতরে পানি উঠছে, অনেক ক্ষতি হয়েছে, মাল সাবানার ক্ষতি হয়ে গেছে। এবারে বাচ্চাগুলো নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হইতে আছে। 70-এর বন্যার পরে এরম আর পানি আমরা দেখি না। এখন যে ভাব পানির, এখন আমরা খুব অসহায় আছি। কোনো বাড়িতে কোনো চুলাচাকি নাই, সবার চুলাচাকি ভাঙ্গা চুরিয়া গেলে পরে সব নিয়ে গেছে, কিছুই নাই। আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আয়া জিজ্ঞেস করে না আপনারা কি বাজে আছেন, কি বাজে রয়েছেন, কি বাজে খান বা কি আসে বিষয়। আমাদের কোনোদিন কেউ এই দিন আজ 3-4 দিন আমাদের কেউ জিজ্ঞাসা করে না। ঝড়ের প্রভাবে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত জেলার 11 কিলোমিটার বাঁধ, ঝুঁকিতে আরও 30 কিলোমিটার। পানি নেমে গেলে সেগুলোর সংস্কার করবে পানি উন্নয়ন বোর্ড। যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই অংশটাকে মেরামতের জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ব্রিজগুলো দ্রুত বন্ধ ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে খুব দ্রুত বন্ধ করা গেলে যাতে নেক্সট জোয়ারের সময় পানি প্রবেশ না করে। ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত সহায়তার আশ্বাস জেলা প্রশাসনেরও। ঢালচর, চর পাতিলা, চর নিজাম, মাঝের চর, চর চুটকিমারি, এই সকল যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে সেখানকার মানুষ পানিবন্দী আছে এবং তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে
এবং এই বরাদ্দগুলো আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি পৌঁছে দেব। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে ভবিষ্যতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি ভোলাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে উজানের ঢলে সিলেটের 4 উপজেলায় প্লাবিত বেশিরভাগ নিম্নাঞ্চল। আকস্মিক বন্যায় পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। অনেক স্থানে সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। উদ্বেগ আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ না হতেই সিলেটে এবার বন্যার দুর্যোগ। উজান থেকে প্রবল বেগে নেমে আসছে ঢল। এরই মধ্যে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট বন্যা কবলিত হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানির নিচে ডুবে আছে সড়ক। আমার বয়স 40-45 বছর, এইরকম বন্যা দেখছি না। যে বন্যার কারণে আজকে গোটা খানাইঘাট পানিয়ে প্লাবিত হয়ে গেছে। ভয়াবহ বন্যা। কানাইঘাট বাজার সহ নদী তীরবর্তী মানুষ যারা তারা কিন্তু আতঙ্কে দিনানিপাত করছেন। গোয়াইনঘাটের রুস্তমপুর, লেঙ্গুরা, ডৌবাড়ি, নন্দীরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং এবং মধ্য জাফলংয়ে বানের জলে ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম প্রথম থেকে অব্যাহত রয়েছে। আমরা জাফলং যে স্পট রয়েছে সেটি বর্তমানে বন্ধ আছে। সেখানে যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো প্রায় 1.5 শতাধিক নৌকা আমরা এই উদ্ধার কার্যে ব্যবহার করছি। এছাড়া সালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জৈন্তাপুরের নিজপাট, লামাপাড়া, বন্দরহাটি, ময়নাহাটি, জাঙ্গালহাটি, বড়খেলা, মেঘলি, তিলকইপাড়া, ফুলবাড়ি, নোয়াবাড়ি, হর্নি, বাইরেখেল, গোয়াবাড়ি, ডিবির হাওর, ঘিলাতৈল, মুক্তারপুর, বিরাইমার হাওর, খারুবিল, লমানিগ্রাম, কাটাখাল, বাউরবাগ ও বাউন হাওর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিস্তীর্ণ এলাকা। গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ ব্যাহত হয়েছে। টানা বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপরে। 4 উপজেলায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে বিজিবি। আমাদের যে স্থানীয় প্রশাসন রয়েছে সকল দপ্তর সংস্থা মিলে আমরা কাজ করছি। তো এখন পর্যন্ত সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। গত 24 ঘন্টায় সিলেটে 146.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ক্ষমতাসীনরা বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে ফখরুল বলেন, সরকার পতনের লড়াইয়ে জনগণ জয়ী হবেই। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম থাকলেও শ্রমবাজারের স্বচ্ছতা নিশ্চিত করতেই বাংলাদেশ সহ 15টি দেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করছে মালয়েশিয়া। বাইরের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিশেষজ্ঞরা দায়ী করছেন সিন্ডিকেটকে। পরামর্শ দিচ্ছেন সিন্ডিকেট ভেঙে দেওয়ার। এদিকে চালুর 3 মাসের মাথায় গেল সপ্তাহে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিয়েছে মালদ্বীপও। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশ সহ 15টি দেশের বৈধ অবৈধ মিলিয়ে 30 লাখ বিদেশি শ্রমিক রয়েছে মালয়েশিয়ায়, যাদের মধ্যে একটি অংশের কাজ নেই। এমন পরিস্থিতিতে 31 মে থেকে শ্রমবাজার বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামীতে কাজ নিশ্চিত সাপেক্ষে চাহিদার ভিত্তিতে বাজার খুলে দেওয়ার কথা বলছে দেশটি। এদিকে 2022 সালে শ্রমবাজার খোলার পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শুরুতেই তৈরি হয় দেশের 25 এজেন্সির সিন্ডিকেট। এ নিয়ে নানা জটিলতা দেখা দেওয়ার পর দেশে 100 রিক্রুটিং এজেন্সিকে দেওয়া হয় শ্রমিক পাঠানোর সুযোগ। মালয়েশিয়া যেতে সরকার জনপ্রতি ব্যয় 79,000 টাকা বেঁধে দিলেও এজেন্সিগুলো বাংলাদেশি কর্মীদের কাছ থেকে নিয়েছে গড়ে 5,44,000 টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক 5টি আন্তর্জাতিক সংগঠনের এই অভিযোগ অস্বীকার করছে না বাইরা। বলছে শুধু বাংলাদেশ নয়, শ্রমবাজারের সার্বিক স্বচ্ছতা নিশ্চিত করতেই জনশক্তি আমদানি বদ্ধের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ওরা সার্ভে করবে যে কোন সেক্টরে কত লোক আছে, কোথায় কোনো প্রবলেম আছে কিনা, যেগুলো প্রবলেম আছে ট্রাবল শুট করা,
তারপরে নতুন করে কোন কোন সেক্টরে তাদের নতুন রিকোয়ারমেন্ট আছে, তখন তারা নতুন করে একটা পলিসি নির্ধারণ করবে, কোন কোন দেশ থেকে নেবে কিংবা কোন সিস্টেমে নেবে, এটাকে রিভিউ করবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ করেনি, এটা টোটাল ওদের ফরেন ওয়ার্কার সিস্টেমটাই ক্লোজ। আবার যখন বাজার খুলবে তখন সেখানে যাতে কোনো সিন্ডিকেট না থাকে তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। এটা ইনভেস্টিগেট করা উচিত, এটাকে ডিসেন্ট্রালাইজ করা উচিত। এদেরকে এককভাবে কেন দিবে? এরা কি গরিব মানুষ? আরও অনেক লোক আছে এই ব্যবসা করতে পারে, তাদেরকে দেন, কম্পিটিশন বাড়ায় দেন। কম্পিটিশন না থাকলে সিন্ডিকেট যেখানে দিবেন, সিন্ডিকেটের কারণে আপনার জিনিসপত্রের দাম বাড়ে, তো সিন্ডিকেটের কারণে আপনার টাকার পরিমাণ বেশি টাকা দিয়ে যাইতে হয়। সিন্ডিকেট যদি না থাকে তখন এদের মধ্যে কম্পিটিশন থাকবে। এদিকে নানা অনিয়মের কারণে চালুর 3 মাসের মাথায় গত 24 মে বাংলাদেশিদের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়েছে মালদ্বীপের শ্রমবাজার। Capital city of Male. মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজার স্থল সীমান্ত দখলে নিল ইসরায়েল, যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা বলছে মিশর। সবই হবে বাসায় বসে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র্যাব 7-এর এলিট হলে জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকাকে দস্যুমুক্ত করা হবে। যারা এখনও আত্মসমর্পণ করেননি তাদেরকে সতর্ক করেন মন্ত্রী। আত্মসমর্পণকারী জলদস্যুরা যাতে আর কোনো অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় এক নারী সহ 50 জলদস্যু আত্মসমর্পণ করে। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 35টি একনলা বন্দুক, 17টি SBBL বন্দুক সহ অন্যান্য অস্ত্র ও 283 রাউন্ড কার্তুজ জমা দেয়। আমাদের দেশে জঙ্গির উত্থান হয়েছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য একটা প্রচেষ্টা চলেছিল। অত্যন্ত শক্ত হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা দমন করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা সবসময় বলে আসছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সেই কাজটি করেছেন, র্যাবও আজকে সেই কাজটি করেছেন এবং তারা জীবন দিতেও পিছু পাহন নেই। বাংলাদেশি জাহাজের নাবিকরা অন্য দেশের নৌবন্দরে নামতে পারছেন না, এ নিয়ে তৈরি হয় জটিলতা। এই সমস্যার সমাধানে সহায়তা করবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO। IMOর মহাসচিব অ্যান্তোনিও ডোমিনগেজ সচিবালয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় মেরিটাইম নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন তারা। পরে নৌ প্রতিমন্ত্রী জানান, এবারের ঈদে ভোলা রুটে সরকারি লঞ্চ চলবে, যাত্রী পেলে তা সবসময় চলবে। কোরবানির পশু আনা নেয়া নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও এ সময় জানান খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতাল থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তর আপাতত স্থিতাবস্থায় থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। দেনা পাওনা নিয়ে থাই ও চীনা কোম্পানির এই বিরোধে সিঙ্গাপুরের আরবিট্রেশন সেন্টারের প্রথম মিটিং হওয়া পর্যন্ত স্থিত অবস্থা বজায় থাকবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশ দেন। এর আগে গত 16 মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের উপর 2 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুরে আরবিট্রেশন চলা অবস্থায় গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতাবস্থা বজায় থাকবে। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং কজ অফ অ্যাকশান শেয়ার ট্রান্সফারের মাধ্যমে যেটা অন্যায়ভাবে প্রক্রিয়া করার ট্রান্সফার করে ফেলার যে সুযোগ তারা নিতে ছিল সেটা বন্ধ হলো। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ।
ডিজিটাল প্ল্যাটফর্মে হয়ে গেল উত্তরা ব্যাংক পিএলসি এর ৪১তম বার্ষিক সাধারণ সভা। সভায় লাভ ক্ষতি হিসাব সহ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন এবং ১৭.৫০% নগদ ও ১২.৫০% স্টক সহ ৩০% লভ্যাংশ অনুমোদিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি ছিলেন ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সহ পরিচালকরা। ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শেয়ার হোল্ডাররা। মাথার আঘাত বিষয়ে সচেতনতা বাড়াতে এভারকেয়ার হাসপাতাল আয়োজন করেছে পেশেন্ট ফোরাম। মাথায় আঘাতের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফোরামের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা। চিকিৎসারত ও চিকিৎসা শেষ করা বিভিন্ন রোগীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আলোচনায় অংশ নেন অধ্যাপক আমিনুল ইসলাম, আলিউজ্জামান জর্দার, হাসপাতালের সিইও এমডি রত্নদীপ চস্কর এবং মেডিকেল সার্ভিসের ডিরেক্টর আরিফ মাহমুদ। নিউরোলজিক্যাল স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে এভারকেয়ার হাসপাতালের আয়োজন বলেও জানান বক্তারা। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সি ইন আর্কিটেকচারের 11তম আসর উন্মোচন করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয় ২২ বছর ধরে বার্জার এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ যৌথভাবে এই অ্যাওয়ার্ড নিয়ে আসছে। এবার আবেদনকৃত প্রজেক্ট থেকে সেরা ৭টি নির্বাচন করে প্রত্যেক বিজয়ীকে ট্রফি ছাড়াও দেওয়া হবে ২ লাখ টাকার প্রাইজ মানি। সংবাদ সম্মেলনে ছিলেন বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, আইএবির সহসভাপতি স্থপতি মোহাম্মদ আলী নকি। ডিজিটাল প্ল্যাটফর্মে হয়ে গেল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৩তম বার্ষিক সাধারণ সভা। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এমপির সভাপতিত্বে সভায় ২০২৩ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন এবং শেয়ার হোল্ডারদের জন্য ১৪% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। ব্যাংকের এসইভিপি ও কোম্পানির সচিব মোহাম্মদ আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মসলিউদ্দিন আহমেদ। অনলাইনে এজিএমে অংশ নেন পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ ও মোহাম্মদ আব্দুল বারেক সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শেয়ার হোল্ডাররা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিমালে ক্ষতিগ্রস্ত উপকূল পরিদর্শনে প্রধানমন্ত্রী পাশে থাকার আশ্বাস, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর তাগিদ। কলকাতায় উদ্ধার খণ্ডিত মাংস, এমপি আনারের ধারণা ডিবির, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা। ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার শেষ করার নির্দেশ, আগে পরের 3 দিন ট্রাক চলাচল বন্ধ। এবং বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে হামলা হুমকি, আইএসএল স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 লাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখা হবে।